জয় জগন্নাথ। আজকে আমার ট্রিপের লাস্ট দিন। আজকে হচ্ছে 2 তারিখ। এখন ঘড়িতে বাজে কটা বাজে? 7টা 8টা বাজতে যায়। তো আজকে বাড়ি ফেরার পালা। আজকে চলে যাব কলকাতা। সকাল সকাল উঠে ভোর আমি জগন্নাথ দর্শন করে নিয়েছি। এবার যেহেতু ওখানে কোনোরকমভাবে ফোন বা কিছু ক্যামেরা অ্যালাউড না, সেই জন্য আমি তোমাদের দেখাইনি। আমি সকালবেলায় একদম 6টার সময় বেরিয়ে গিয়েছিলাম। তো খুব তাড়াতাড়ি হয়ে গেছে, কোনো অসুবিধা হয়নি। 6টার সময় বেরিয়ে মোটামুটি 7টার মধ্যে আমার কমপ্লিট সব কিছু। আমি হোটেলে এসে সব কিছু রেডি করে বেরিয়ে পড়লাম। এবার যাব, প্রথমে একটু ফিউল আপ করতে হবে, পেট্রোল পাম্প দেখি, আর একটু খাবো, খেয়ে একদম টান সোজা বেরিয়ে যাব। তো আজকের বিশেষ কিছু দেখানোর নেই। রাস্তা মোটামুটি যতটা সম্ভব তাড়াতাড়ি সম্ভব আমি চেষ্টা করব কভার করার রাস্তা। দেখতে থাকো হিপোদা কাপল। আর অবশ্যই কিন্তু জানি আমাদের এই পুরো টোটাল ভ্লগটা তোমাদের কেমন লাগলো, টোটাল জিনিসপত্রগুলো কেমন লাগলো। দেখি এখানে একটু পুরি খেয়ে নিই কিছু। দাঁড়িয়ে চলো পুরিটা খেয়ে নিই তোমাদের সাথে কথা বলছি। তো এখন ঘড়িতে বাজে 9টা। পুরী থেকে বেরিয়ে পড়লাম জগন্নাথকে প্রণাম জানিয়ে, জয় জগন্নাথ বলে। আজকে একদম সোজা কলকাতা। তো প্রথমে একটু ফিউল আপ করবো, দেখি কোথায় পেট্রোল পাম্প পাওয়া যায়। পেট্রোল পাম্প থেকে ফিউল আপ করে সোজা বেরিয়ে যাব ভুবনেশ্বর হয়ে। তো তোমরা যারা এখনও অবধি সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নাও। আর নতুন জায়গা যাব, এক্সপ্লোর করব তোমাদের সাথে। আপাতত চলো ফিউল আপ করি, তারপর হাইওয়েতে উঠে আবার কথা হচ্ছে। তো ফিউল আপ করে নিলাম, আমার পড়লো 630 টাকা। এখানে পেট্রোলের দাম কম, মোটামুটি উড়িষ্যাতে যা দেখলাম পেট্রোল দাম একটু কম বলতে 1-2 টাকা কমই, ডেফিনেটলি 1-2 টাকাও কিন্তু ম্যাটার করে পেট্রোলের ক্ষেত্রে। তো আমার 630 টাকা, মানে ধরো 6 লিটারের একটু বেশি তেল। আমার কিছুটা ছিলই, বাট আমি টপ আপ করে নিলাম, কারণ এরপরে যদি দরকার হয় তখন করব। আশা করি দরকার তো হবেই। এখানে 101 টাকা, পুরীতে 101 টাকা, কেওনঝড়ে ছিল 102 টাকা, দারিংবাড়িতেও ছিল 102 টাকা পয়েন্ট সামথিং। যতক্ষণ না আমি উড়িষ্যা থেকে বেরোচ্ছি ততক্ষণ অবধি ভালো করে টানতে পারবো না গাড়ি, কারণ এখানে স্পিড লিমিট আছে, চারিদিকে ক্যামেরা আছে, তো টানা যাবে না। মানে জলেশ্বর পেরোলেই মোটামুটি উড়িষ্যা শেষ, তখন ভালো করে টানা যাবে। এখন আগে মেন হাইওয়েতে পড়ে যাই, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। ভুবনেশ্বর এখান থেকে আর 18 কিলোমিটার। আর এটা আমাদের আজকের দিনের প্রথম টোল প্লাজা। এটা হচ্ছে ওয়েলকাম টু পিপলি টোল প্লাজা। তো এখন আমি আছি ভুবনেশ্বর বাইপাসে। এবার এখান থেকে যাব কটকের দিকে, কটক হয়ে তারপরে ধরবো আমি খড়গপুরের রাস্তা। কি বলতো, হাত খুলে চালানো তো যায় না, একটুখানি টাইম লাগছে, কারণ চারিদিকে ক্যামেরা ছিল। এবার দেখি কি অবস্থা হাইওয়ের, কি টানতে পারি, কারণ এখানে স্পিড লিমিট 60। নটা 45 আর আমি আছি ভুবনেশ্বর টাউনের ভেতরে। তো হচ্ছে ভুবনেশ্বর শহর, আমার প্রথমবার ভিজিট করছি ভুবনেশ্বর। তো ওভারঅল এবারের প্রথমবার আমার সোলো উড়িষ্যা এক্সপিরিয়েন্স খুবই ভালো। শেষে জগন্নাথ দর্শন যেভাবে হয়েছে, যত তাড়াতাড়ি হয়েছে সেটা আমি এক্সপেক্ট করিনি। যেতে এক্সপিরিয়েন্স তোমাদের সাথে আমি শেয়ার করছি। আগে একটু এগিয়ে যাই। তো আমার ডান দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে, এই রাস্তাটা সোজা যাচ্ছে কটক। আমরা নিলাম কলকাতার রাস্তা, মানে বাঁ দিকের রাস্তা। এদিকটায় গেলে সোজা গেলে কটক। আর এবার মোস্ট প্রবাবলি পেরোবো হচ্ছে মহানদীর যে ব্রিজটা, সেইটা। এখান থেকে পাহাড়াগোড়া দেখাচ্ছে 260 কিলোমিটার। এইটা হচ্ছে সেই মহানদী যেটা আমরা ওখানেও মোস্ট প্রবাবলি পেরিয়ে এসেছি। এটা কি লেখা আছে, কাথজোড়ি ব্রিজ। এটা হচ্ছে কাথজোড়ি ব্রিজ, এটা মহানদী। কারণ এই নদীটাই মাঝখান দিয়ে গেছে। আমরা আগে যখন ওদিক থেকে এসেছিলাম তখন ওদিকে পেরিয়েছি মহানদী, দারিংবাড়ি যাওয়ার রাস্তায়। এখানেও বেশ অনেক জল। ডান দিকে ওইদিকে হচ্ছে কটক শহর চলে যাচ্ছে। তোমরা কি জানো কটক শহরে কে ছিলেন, মানে কে জন্মেছিলেন কটকে? যদি জানো কমেন্ট করে একবার জানাও। তো কটককে বাইপাস করে আমরা বেরিয়ে যাচ্ছি সোজা কলকাতার উদ্দেশ্যে। আর এখন বাজে ঘড়িতে 10টা 15।
আজকের দিনের আমাদের দ্বিতীয় টোল গেট। আমি একটু দাঁড়িয়েছিলাম টোল গেটের আগে একটু কফি খেতে, কারণ সকাল থেকে আজকে ঠিক করে কফিটা খাওয়া হয়নি, যেহেতু আমি আজকে খুব ভোরে উঠেছি। কালকে শুতে শুতে আমার 10টা বেজে গেছে, সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে শুয়েছি যাতে ভোরে উঠে বেরিয়ে আসতে পারি। আমি আজকে উঠেইছি 5টার সময়, ঠিকঠাক আছে নাকি দেখে নিয়ে আমি বেরিয়ে গেছিলাম জগন্নাথ দর্শনের জন্য। তো সেই জন্য একটুখানি হালকা একটুখানি ড্রাউজি লাগছিল বলে আমি একটু কফি খেলাম, একদম কড়ক কফি যেটাকে বলে, মানে একটুখানি ছোট্ট একটা কাপের মধ্যে মোটামুটি 4-5খানা কফি দিয়ে। এবং দীপক ভাইয়া যিনি আছেন ওনার দোকানটার, তিনি আমাকে বললেন যে উনিও গান বাজনা করেন, আমিও গান বাজনা করি, তো উনিও বললেন গান বাজনা করেন। ওনার সঙ্গে আমার পরিচয় হলো, ওনার সাথে ফটো তুললাম। দেখো এই জিনিসগুলোই হচ্ছে ইম্পর্টেন্ট সব থেকে বেশি, এই যে মানুষের সাথে মেশা, মানুষকে সাথে রাখা, মানুষকে চেনা জানা। রাইড তো করছি, রাস্তা তো আছেই, রাস্তার এই যে মজাগুলো, ছোটো ছোটো ভালো লাগাগুলো, পরিচয়গুলো, এইগুলোই স্মৃতি হয়ে রয়ে যায়, আর কিছুই না। কলকাতা তো পৌঁছবোই, মানে এমন কোনো তাড়া নেই। কলকাতায় আমি রাত্রি 12টার সময় ঢুকলেও কোনো অসুবিধা নেই, কিন্তু এই রাস্তায় দাঁড়িয়ে একটু কফি খেলাম, ওই মানুষটার সাথে পরিচিত হলাম। আমি জানতাম না ওই মানুষটা গান বাজনা, উনিও গান বাজনা করেন, ওনার ছোটো একটা গান বাজনার দল আছে দীপক ভাইয়া। তো ওনার ছবি তুললাম, ওনার ছবি আমি ইনস্টাগ্রামে পোস্ট করবো সবার আগে, কারণ আমার ভিডিও তো আসতে দেরি হবে। ইনস্টাগ্রামে পোস্ট করবো, তোমরা কিন্তু আমাদের ইনস্টাগ্রামে সব আপডেট পেয়ে যাবে সবার আগে। ইনস্টাগ্রামের হ্যান্ডেলের নাম হচ্ছে hip_CPL, এবং যারা সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব করে নাও। উড়িষ্যায় এসে আমি এবার আমার ছোট্ট করে এক্সপিরিয়েন্সটা শেয়ার করি, কারণ এবার সুন্দর পরিষ্কার হাইওয়ে ক্রুজ করতে করে তোমাদের সাথে একটু গল্প করে নিই এখনই। উড়িষ্যায় এসে যে জায়গাগুলো মানে ভিজিট করলাম, কেওনঝর আমার তো দারুণ লাগলো। ইস্টার্ন ঘাট পর্বতমালা অসাধারণ, বন্য সৌন্দর্য, সেটার আমি তো পুরো ভ্লগেই মানে প্রশংসা করতেই এসেছি, আমার এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করতেই এসেছি কেমন লাগছে। অসম্ভব সুন্দর জায়গা। আমি আবারও বলছি, উড়িষ্যা মানেই শুধুমাত্র মানুষ জানে যে পুরী, চিল্কা, বালাসোর, ধুবলাগুড়ি এই টাইপের মানে বিচ আর কি, বেসিক্যালি সমুদ্র। কিন্তু পুরী ছাড়াও উড়িষ্যার যে ওই দিকটা এত সৌন্দর্য আছে, এটা কিন্তু চোখে না দেখলে সত্যিই বিশ্বাস করা খুব মুশকিল। তোমরা কিন্তু অবশ্যই ভিজিট করো উড়িষ্যা। এবং যারা নতুন বাইক চালাচ্ছ তাদের জন্য অবশ্যই এটা কিন্তু একদমই সেফ, রাস্তাঘাট একদম সুন্দর ভালো। উপরের দিকে পাহাড়ের উপরেও যে রাস্তাঘাটগুলো আছে একদম মসৃণ, মানে এখন যেরকম টারম্যাক দেখছো বেসিক্যালি হাইওয়ের উপরে, এরকম টারম্যাক দিয়ে তৈরি রাস্তা, এবং খানাখন্দ অল্প স্বল্প, মানে যেটুকু মানে আমাদের কলকাতা শহরেও থাকে ওইটুকুই, এর থেকে বেশি কিছু না। দু একটা জায়গায় হালকা ডাইভারশন আছে, বাট অসম্ভব সুন্দর উড়িষ্যার ওই প্রান্ত। তোমরা কিন্তু ডেফিনেটলি ভিজিট করো। আমি আবারও বলছি, যদি কারো কন্ট্যাক্ট লাগে আমাকে ডিরেক্টলি ইনস্টাগ্রামে মেসেজ করো, ইনস্টাগ্রামে আমি তোমাদের রিপ্লাই করে দেবো, সমস্ত কন্ট্যাক্ট দিয়ে দেবো সবার, যাতে তোমরা আরামসে ভিজিট করতে পারো। তবে হ্যাঁ, আমার একটা জিনিস মনে হলো, সেটা হচ্ছে যদি কেওনঝর বা ধুবলাগুড়ি আসো, এই ধুবলাগুড়ি বলছি, সরি বারবার উল্টোপাল্টা নাম বলছি, কেওনঝর কিংবা দারিংবাড়ি আসো, আমি মনে আগেও ধুবলাগুড়ি বললাম, তো যাই হোক, কেওনঝর, দারিংবাড়ি এই জায়গাগুলো এলে কিন্তু একটু আগে থেকে প্ল্যান করো, আর একটু লিখে নিও, কারণ ওখানে নেটওয়ার্কের সমস্যা আছে অবশ্যই। কিন্তু জিও, বিএসএনএল এই সিমগুলো সাথে রেখো, এখানে এয়ারটেলের নেটওয়ার্ক কাজ করে না। কেওনঝরে একটুখানি করে, কিন্তু বারবার ধুবলাগুড়ি বলছি, কেওনঝরে একটু আধটু করে, কারণ ধুবলাগুড়ি কাছেই। কেওনঝরে কাজ করে, কিন্তু দারিংবাড়িতে অন্য কোনো কিছু কাজ করে না। সেই জন্য আমি জিও সিম একটা নিলাম, আর যাই হোক আমার হয়েও গেল একটা সিম নেওয়া। অন্য জায়গায় গেলেও তোমার প্রয়োজন হবে, একটা বিএসএনএল সিম নিয়ে নেবো পরে। অবশ্যই ভালো করে প্ল্যান করে এসো, নাহলে কিন্তু একটা ধরনের নাম দেওয়া থাকে আর লোকালরা অন্য নামে সেটাকে চেনে, এরকম অনেক সমস্যা তৈরি হতে পারে। প্ল্যান ভালো করে ছকে একদম বেরিয়ে পড়ো, টান একদম। রাস্তাঘাট নিয়ে কোনো চিন্তা করতে হবে না, সুন্দর রাস্তা, ব্যবস্থা খুব সুন্দর, মানুষজনও খুব সুন্দর। এবং রাস্তায় প্রত্যেকের সাথে, যাদের সাথে আমার দেখা হয়েছে, প্রায় প্রত্যেকের সাথেই তাদের সাথে ছবি নিয়েছি, আলাপ করেছি, পরিচয় করেছি। এগুলোই স্মৃতি হয়ে রয়ে যাবে। ঘোরা মানেই কিন্তু শুধুমাত্র একটা ডেস্টিনেশন থেকে একটা ডেস্টিনেশনে গেলাম, সেখানে গিয়ে কোথাও আবার একটা ডেস্টিনেশনে গেলাম, নামলাম, চলে এলাম, ইট ইজ নট ট্রু। আমি ওখানে গিয়ে লোকাল খাওয়ার গুলগুলা, যেটা তোমাদেরকে আমি ইনস্টাগ্রামে পোস্ট করেছিলাম, গুলগুলা একটা খাওয়ার, সেইটা খেয়েছি ওখানকার। এইগুলোই মজা, এগুলোই ভালো লাগে, এইগুলো নিয়েই আমাদের চলতে হয়। আমি থাকা খাওয়া যা ডিটেলস আছে সমস্ত দিয়ে দেবো, দেখতে থাকো। হিপো দ্য কাপল। এখন আপাতত ন্যাশনাল হাইওয়ে 16-এ আছি, এরপর আস্তে আস্তে এগোচ্ছি আমরা খড়গপুরের দিকে। দেখা যাক কতক্ষণে পৌঁছতে পারি, তাড়াহুড়ো করবো না, একটু রিল্যাক্সে যাব, একদম রিল্যাক্সড মুডে বাড়ি ফিরবো। চলো দেখতে থাকো হিপো দ্য কাপল। সামনেই পেয়ে গেছি ন্যাশনাল হাইওয়ের বোর্ড। এখান থেকে কলকাতা দেখাচ্ছে 391 কিলোমিটার, বালাসোর 150 কিলোমিটার, সরি 350 কিলোমিটার। এমন কিছু ব্যাপার না, আরামসে যাব, ধীরে সুস্থে যাব, রিল্যাক্সে যাব। আমার সামনেই আবার একটা পাহাড়ের রেঞ্জ, আমাদের এবার পাহাড় বিদায় জানাতে এসছে। এতদিন পাহাড়েই ছিলাম। বাঁ দিকেও দেখতে পাচ্ছ একটা পাহাড়, ছোট্টখাট্ট। তো আজকে পাহাড়রা সবাই আমাকে বিদায় জানাতে এসছে। আবার দেখা হবে বন্ধু,
অনেক বন্ধু হলো এবারে, অনেক নতুন মানুষের সাথে দেখা হলো, পরিচয় হলো, অনেক বন্ধু হলো নতুন, ছোটরা থেকে শুরু করে বড় সমস্ত রকম বন্ধুরাই আজকে মানে এবারে আমার সাথে ছিল। ওই মনে আছে লাভার্স পয়েন্টে যখন গেছিলাম না, লাভার্স পয়েন্টে একজন মানুষ, আমি একটুখানি গিয়ে দাঁড়িয়ে গেছিলাম যে হয়তো আর ওদিকে যাওয়া যাবে না, তো উনি আমাকে ওনার মতো করে ওনার ভাষায় বললেন, সামনে যাও, সামনে এসো আমার সাথে, আমি তোমাকে নিয়ে যাচ্ছি সামনে, কোনো অসুবিধা নেই, কোনো ভয় নেই। উনি আমাকে একদম সামনে অবধি গেলেন। উনি একদম গ্রামের একজন মানুষ, ওনার হয়তো নিজস্ব ফোনও নেই, বাট উনি আমাকে একটা সুন্দর ছবি তুলে দিয়েছেন, অসম্ভব। তোমরা ইনস্টাগ্রামে সেই ছবি দেখতে পাবে। লাভার্স পয়েন্টে পাথরের উপর দাঁড়িয়ে আমাকে বললো যে এখানে দাঁড়াও, কোনো ভয় নেই। তো ভয় আমি পাই না, বাট টায়ার্ড হয়েছিলাম, ওই জন্য সামনে বেশি যায়নি। বাট উনি আমাকে সাহস দিয়ে সামনে নিয়ে গেলেন, আমার ফটো তুলে দিলেন। যে কোনোদিন হাতে ফোন ধরেনি সেই মানুষটা আমাকে হয়তো ফটো, আমি জানি না, মানে বলছি জাস্ট, হাতে হয়তো সেভাবে ফটো তো তোলার অতটা ইয়ে নেই। উনি জাস্ট গরু নিয়ে এসেছিলেন চড়াতে, গরু এবং ছাগল নিয়ে এসেছিলেন, তো উনি আমার ছবি তুলে দিলেন। তো এই মানুষগুলো বন্ধু হয়ে ওঠে, অচেনা মানুষ স্মৃতি হয়ে রয়ে যায়। আবার জানি না কোনোদিন হয়তো দেখা হবে কি হবে না, হয়তো লাভার্স পয়েন্টে কোনোদিন গেলে ওনার সাথে আবার দেখা হয়ে যেতে পারে। যিনি আমাকে কফি খাওয়ালেন আজকে, দেখলেন যে আমি রাইড করছি, একটা পাউচ দিয়েছিলাম, বললাম দাদা আপনি ওর মধ্যে আরও 4টে পাউচ দিয়ে দিন। ওনার নাম দীপক ভাইয়া, তার আগে বিনোদ ভাইয়ার সঙ্গে পরিচয় হয়েছে, এগুলোই থেকে যাবে। আর হিপো তো আছেই তোমাদের সাথে সব সময়। বৃষ্টি মোটামুটি পেছন ছাড়লো না, শেষ বেলায় আবার বৃষ্টি, এখনও ভদ্রক ঢুকিনি, আর এই মুহূর্তে বৃষ্টি শুরু হয়ে গেল। জুতোটা আবার ভিজবে, পাটা ভিজে 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 শেষ হয়ে গেছে আজকে। আমি প্রত্যেকবার রেনকোট পরি, সবই পরি, কিন্তু জুতোটা সামাও ঢাকতে ভুলে যাই, আবার বৃষ্টিতে ভিজবে জুতো। ট্রাকটাকে একটু সামনে যেতে দিই, নাহলে ওর জলটা পুরো ছেটাচ্ছে আমার উপরে। ঘড়িতে বাজে 12টা 16, আর আমরা পেরোচ্ছি ভদ্রক টাউন। আমার বাঁ দিকে সামনেই লেখা ছিল ওয়েলকাম টু ভদ্রক। তো এরপর ভদ্রক, তারপরে জলেশ্বর পেরোবো, তারপরে আমাদের ওয়েস্ট বেঙ্গলে ঢুকে যাব। এখনও আছি আমরা উড়িষ্যাতে। এখানে পেয়ে গেছি ন্যাশনাল হাইওয়ে 16-এর বোর্ড, বালাসোর 58, খড়গপুর 203, আর কলকাতা পাক্কা 300। মিক্সড ওয়েদার, একটু আগে দেখলে বৃষ্টি হলো ভীষণ, আর এখন কটকটে রোদ, অদ্ভুত একটা ওয়েদার আছে। একটু মেঘলা হলে অসুবিধা নেই, মেঘলা হলে চালাতেও ভালো লাগে, কিন্তু একবার রোদ একবার বৃষ্টি, এইটা খুব কষ্টের। ঠিক আছে, তোমাদের ভাই এত কষ্ট করছে যখন, তোমরা নিশ্চয়ই লাইক শেয়ার সাবস্ক্রাইবটা করবে, এটা আশা করি। আমি এই মুহূর্তে ভদ্রক আর বালাসোরের একটা মাঝামাঝি জায়গায় আছি, আর এইখানে যখনই ঢুকলাম আমি দেখতে পাচ্ছি সামনে আবার পাহাড়ের রেঞ্জ দেখা যাচ্ছে। ওই দেখো দূরে, জানি না গোপ্রোতে কতটা দেখা যাচ্ছে, বাট সামনেই একটা বিশাল বড় পাহাড়ের রেঞ্জ আমি দেখতে পাচ্ছি। এই যে সামনে একটা বিশাল বড় পাহাড়ের রেঞ্জ দেখতে পাচ্ছি আমার বাঁ দিকে। আমি আশা করি এবার তোমরা গোপ্রোতে পরিষ্কার দেখতে পাচ্ছ। মোটামুটি বালাসোর থেকে বেশ খানিকটা দূরে আছি, আমি এক্স্যাক্টলি বলতে পারছি না কত কিলোমিটার, কারণ আমি কোনো বোর্ড দেখতে পাইনি এখনও। তোমাদের সাথে একটা ইনফরমেশন শেয়ার করে রাখি, সেটা হচ্ছে এই লেফট সাইডে যে পাহাড়টা তোমরা দেখছো, সেটা হচ্ছে কুলডিহা রিজার্ভ ফরেস্ট অ্যান্ড ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, এবং এটার ওপারে মানে আরেকটু ওদিকটায় গেলে সিমলাপাল ন্যাশনাল ফরেস্ট। তো এখন ঘড়িতে বাজে 1:45, আর দেখতেই পাচ্ছ আমি ক্রস করছি বালাসোর। আমার বাঁ দিকে বালাসোর শহর ঢুকে গেল, আর আমি উপর থেকে বাইপাস নিয়ে নিলাম, মানে উপর থেকে ব্রিজটা নিলাম। এরপরে বালাসোরের পরে পড়বে জলেশ্বর, তারপর পড়ে যাবে আমাদের ওয়েস্ট বেঙ্গল। প্রায় অনেকক্ষণ পর পাওয়া গেছে ন্যাশনাল হাইওয়ের বোর্ড। এখান থেকে কলকাতা দেখাচ্ছে 251 কিলোমিটার, খড়গপুর 123 কিলোমিটার, জলেশ্বর 45 কিলোমিটার। জলেশ্বর পেরোলেই মোটামুটি আমরা ওয়েস্ট বেঙ্গল ঢুকে যাবো। তোমাদের এই রাস্তাটা মনে আছে নাকি জানি না, এখন উল্টো দিক থেকে এলাম। এই যে ডান দিকের রাস্তাটা নেমে যাচ্ছে নিচে হলদিপদ বলে যে জায়গাটা, এটাই কিন্তু ধুবলাগুড়ি যাওয়ার রাস্তা। যখন ধুবলাগুড়ি এসেছিলাম এই রাস্তাটাই নিয়েছিলাম, তখন আমরা ওই দিক থেকে এসেছিলাম, ওই জন্য।
আচ্ছা, বাঁ দিকে হচ্ছে জলেশ্বর টাউন, এটা হচ্ছে জলেশ্বর বাইপাস। এই দিকে চলে গেলে জলেশ্বর, আমরা বেরিয়ে যাব ডান দিকে চলে যাব সোজা কলকাতা। তো জলেশ্বর থেকে বেশ খানিকটা এগিয়ে এসে আমি একটু এখন ছায়ায় দাঁড়ালাম, একটু হাত পা ছাড়াবো, অনেকক্ষণ ধরে চালাচ্ছি একটা না দেখলেই। জল টল খাবো, খেয়ে আবার এগোবো। আমার এখনও খাওয়া হয়নি, খিদে পেয়ে গেছে। তো দেখি খড়গপুরের ওদিকে গিয়ে যদি কিছু একটা ভালো পাওয়া যায় দাঁড়িয়ে একটু খেয়ে নেবো। এই রাস্তাটা একটু আগে এই যে বাঁ দিক দিয়ে নেমে যাচ্ছে এই রাস্তাটায় গেলে বেসিক্যালি আমি দীঘার রাস্তাটা ধরতে পারতাম। যদি আমি আজকে বাড়ি যেতাম, মানে মহিষাদল যেতাম, পূর্ব মেদিনীপুর, তাহলে কিন্তু আমি ওই রাস্তাটা ধরতাম। ওটা দিয়ে অনেকটা কম রাস্তা হয়, যদি ওটা দিয়েও যাওয়া যায়, এটা দিয়েও যাওয়া যায়। এটা দিয়ে এরকম করে ঘুরে যেতে হবে, এটা দিয়ে এই সোজা যাওয়া যায় ভায়া দীঘা। তো আর কিছুক্ষণের মধ্যেই আমি বর্ডার ক্রস করব। যখন বর্ডার ক্রস করবো তোমাদের সাথে আমি কথা বলছি, বিশেষ কথা আছে। এটা খুব সম্ভবত উড়িষ্যায় আমাদের শেষ টোল প্লাজা। এটা হচ্ছে বালেশ্বর খড়গপুর এক্সপ্রেসওয়ে টোল প্লাজা। তো এটা মোটামুটি বর্ডার ক্রস করার মতোই ব্যাপার। আর একটুখানি গেলেই কিন্তু বর্ডার। 3, 2, 1 অফিসিয়ালি ক্রস করলাম ওয়েস্ট বেঙ্গল আর ওড়িশার বর্ডার। আর এই যে সামনে দেখতে পাচ্ছ, ওয়েলকাম টু ওয়েস্ট বেঙ্গল, দাঁতন। এই মুহূর্তে আমি আছি ওয়েস্ট বেঙ্গলে। 6 দিন, প্রায় 1500 কিলোমিটার জার্নি, এতগুলো মানুষের ভালোবাসা সব নিয়ে, তোমাদেরকে সাথে নিয়ে ফিরে এলাম আবার পশ্চিমবঙ্গে। এখান থেকে দেখাচ্ছে বেলদা, 28 কিলোমিটার। টাটা উড়িষ্যা, আবার দেখা হবে। থ্যাংক ইউ প্রত্যেককে যারা আমাকে এই ট্যুরটা করতে সাপোর্ট করেছে। প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। উড়িষ্যার প্রত্যেকটি মানুষকে অসংখ্য ধন্যবাদ, ফ্যামিলি, এবং প্রত্যেককে তিস্তাকে, প্রত্যেককে, আমার বাড়ির সবাইকে, সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। এই মুহূর্তে আমি অফিসিয়ালি পশ্চিমবঙ্গে। তো আমি একটা ধাবা দেখে দাঁড়ালাম, এবার দেখি এখানে কি পাওয়া যায়। খিদে পেয়ে গেছে, অনেকক্ষণ খাওয়া হয়নি। চলো দেখি কি খাওয়া যায়। সামনের ট্রাকটার কি অবস্থা দেখো, একদিকে এরকম হেলে আছে। আমি একটা জিনিস বলে দিই, যখনই কোনো বড় ট্রাক থাকবে বা লোডের ট্রাক থাকবে, তার সাইডে বেশিক্ষণ থাকবে না। তাও এটা রাস্তা ভালো, যেই রাস্তা খারাপ হয় যাবেই না আশেপাশে, পেছন সামনে কোনো দিক না। এবার সোজা খড়গপুর হয়ে একদম গিয়ে দাঁড়াবো কলকাতা। আর মাঝখানে কোথাও দাঁড়ানোর ব্যাপার নেই। তো এখানে আমি লাঞ্চ করলাম, কারণ ভীষণ খিদে পেয়ে গেছিলো। খেলাম চিকেন, হাফ প্লেট 4 পিস চিকেন, আর তার সাথে 2টো তন্দুরি রুটি, আর একটা জল নিয়েছিলাম। আমার বিল হলো 140 টাকা। তো লাঞ্চ ডান, পুরো ফুল এনার্জি নিয়ে এবার বেরিয়ে যাব সোজা কলকাতা। এই রাস্তাটা তোমাদের মনে আছে কিনা জানি না, বিশাল চওড়া একটা রাস্তা। আমি ধুবলাগুড়ি যাওয়ার সময় দেখিয়েছিলাম, এবারেও দেখাচ্ছি। বিশাল চওড়া, মোস্ট প্রবলি এটা কোনো এয়ার স্ট্রিপ টিপ হবে, আই এম নট শিওর, কারণ এর মাঝখান থেকে কিছু নেই। এটা জাস্ট চওড়া একটা পোর্শন, হতে পারে এটা কোনো এয়ার স্ট্রিপ, হয়তো এখনও প্রিপেয়ার হয়নি, বাট হবে। হ্যাঁ, এবার আমি শিওর এটা এয়ার স্ট্রিপ, কারণ মাঝখানে লাইন দেওয়া আছে, ব্ল্যাক আর হোয়াইটে লাইনগুলো দেওয়া, যেখানে বস্তাগুলো রাখা আছে ওর মাঝখানে লাইন দেওয়া আছে। সো এটা এয়ার স্ট্রিপ। এখন বাজে ঘড়িতে বিকেল 5টা অলমোস্ট, আর আমরা পৌঁছে গেলাম খড়গপুর। এখান থেকে আর 122 কিলোমিটার মতো রাস্তা কলকাতা। এই তো এখানে বোর্ড দেখাচ্ছে।
এখন ঘড়িতে বাজে 6:45 আর আমি ঢুকে গেলাম কলকাতার যে লেনটা আছে সেই লেনের মধ্যে। ভীষণ জ্যাম, ধুলাগড়ে ভীষণ জ্যাম ছিল। আমি মানে মারাত্মক রকমের যতটা পারি টেনেছি গাড়িটা, কারণ আমার আর এনার্জি হচ্ছে না সারাদিন পর। তাও এই শেষ বেলায় যতটুকু করা যায়। এরপরে আমরা ঢুকে যাব কলকাতা। ওই যে উপরে লেখা আছে দেখো, আশা করি দেখতে পাচ্ছ গোপ্রোতে, এটা হচ্ছে কলকাতা। এবার আমরা বাঁ দিক নিয়ে কলকাতা ঢুকে যাব। তো ফাইনালি দেখতে পাচ্ছ রাতের সেকেন্ড হুগলি ব্রিজ, বিদ্যাসাগর সেতুর ওপরে আছি এই মুহূর্তে। 5-6 দিনের একটা ফুল রাউন্ড ট্রিপ হয়ে গেল। মা ব্রিজ ধরবো, গিয়ে একদম বাড়ির কাছে গিয়ে কথা বলছি তোমাদের সাথে। ভীষণ ক্লান্ত। তো এখন বাজে ঘড়িতে 8:30। আমি একটু জিনিসপত্র কিনলাম, কিনে বাড়ির কাছাকাছি চলে এসেছি। ব্যাটারিও শেষ অলমোস্ট, মেমোরি কার্ডের মেমোরিও শেষ, আমার ট্রিপও শেষ। বাকি কথা আমি গিয়ে বলছি তোমাদের সাথে। আপাতত বাইকটা রাখি, বাইকটা পার্ক করে তারপরে বাকি কথা হচ্ছে। উপরে গিয়ে ফ্রেশ হয়ে কথা বলছি, চলো। সো ফাইনালি আমি বাইক রেখে একটু ফ্রেশ হয়ে চলে এলাম তোমাদের কাছে আজকের এই ভিডিওটা এন্ড করতে, আজকে এই সিরিজটা এন্ড করার জন্য। আমার বাইকে বলেছিলাম মাঝখানে যে আমার বাইকের চেনে একটা খুটখুট করে আওয়াজ হচ্ছে, আমি সেটা বুঝতে পারছিলাম না। আমি ভেবেছিলাম যে বাইকের চেনের কভারটা হয়তো কোথাও লাগছে, বাট আমি এসে যে চেনের যে ওপরে কভারটা খোলার পর দেখলাম সেখানে ভীষণ নোংরা জমে গেছে, আর একটা কাঠি, এরকম বেশ মোটা সাইজের একটা কাঠি ঢুকে গেছিলো ভেতরে। তো সেইটাই যখন চেনটা নড়ছিল সেটা মানে সারা রাস্তা আমাকে বিরক্ত করেছে, বিশ্বাস করো। তো যাই হোক, সব কিছু মিলিয়ে গুছিয়ে, ভালো মন্দটা কম, ভালোটা ডেফিনেটলি বেশি, অনেক বেশি, মিলিয়ে গুছিয়ে কিন্তু এবারের উড়িষ্যা ট্রিপ ফাটাফাটি হয়েছে। সো একদম অফবিট লোকেশনগুলো তোমাদের দেখানোর চেষ্টা করলাম। তোমরা যদি চাও, তোমরা যদি এই বর্ষার মধ্যে ফিল করতে চাও যে পাহাড় কীরকম হয়, ডেফিনেটলি দার্জিলিং তো আছেই আমাদের অপশানে, কিন্তু একটু অন্যরকম, একটু নির্জন জায়গা যদি চাও, ডেফিনেটলি দারিংবাড়ি ইজ ভেরি গুড অপশান। যদি মানে মাউন্টেনের সাথে জঙ্গল দেখতে চাও, তার সাথে ওয়াটারফল থাকবে, এরকম একটা জায়গা, তাহলে ডেফিনেটলি কেওনঝড় ইজ মাস্ট ট্রাই করো। কারণ সবসময় তো এক জায়গাতে যাও, মানে নর্থ বেঙ্গল তো যাও, কিন্তু এখানকার সিনিক বিউটি বিশ্বাস করে আমাকে মুগ্ধ করে দিয়েছে, একদম মুগ্ধ করে দিয়েছে। বাট আমি একটাই শুধু তোমাদেরকে উপদেশ দেব, সেটা হচ্ছে এই দুটো জায়গা, দারিংবাড়ি এবং সাথে সাথে কেওনঝড়, যখন যাবে কিন্তু ভালো করে প্ল্যান করে, আগে থেকে সব কিছু ঠিকঠাক করে হোটেল বুক করে তবেই যেও, নাহলে কিন্তু খুব প্রবলেমে পড়ে যাবে। এখানে খুব ভালো হোটেলও আছে, একদম মিনিমাম যেরকম আমি ছিলাম 800 টাকা দিয়ে মাত্র, সেরকমও আছে। তবে 800 টাকা ডেফিনেটলি সার্ভিস তুমি কিছু পাবে না, জাস্ট মাথা গোঁজার জন্য যেটুকু হয় আর কি। আর বিশেষ কিছু বলার নেই, আমি তো সমস্ত রকম এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করলামই আস্তে আস্তে, পুরো ব্লগের মধ্যে তোমরা দেখতে পেয়েছো। যারা যারা দেখোনি তারা আবার গিয়ে ব্লগটা দেখে নাও। যতটা ইনফরমেশন পেরেছি আমি শেয়ার করার চেষ্টা করেছি তোমাদের সাথে। যদি আরও ইনফরমেশন লাগে, যেগুলো আমি দিতে পারিনি হয়তো, যতটুকু জানি আমি তোমাদেরকে হেল্প করবো। আমাদের ইনস্টাগ্রাম যে হ্যান্ডেলটা আছে hip_CPL, ওখানে ফলো করে রাখো, ওখানে সবার আগে আপডেট যায়, এবং ওখানে আমাকে মেসেজ করলে ডেফিনেটলি আমি সেটা রিপ্লাই করবো, কারণ ওখানে আমরা ভীষণ অ্যাক্টিভ। তোমাদেরকে বলেওছি যে তোমরা কিন্তু এই যে দেখো, কিন্তু সাবস্ক্রাইব করো না, জাস্ট লাইক করে দিয়ে চলে যাও। একটু সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, তাতে এনগেজমেন্ট বাড়লে, চ্যানেলটা বুস্ট হলে আমি আরও বিভিন্ন জায়গায়, এরকম অফবিট জায়গায় আমি যেতে পারবো, তোমাদেরকে নতুন নতুন জায়গা দেখাতে পারবো। এবার দেখেইছো যে আমি একদম রেগুলার জায়গাগুলোকে একটু অ্যাভয়েড করার চেষ্টা করি, একটু অফবিট, একটু অ্যাডভেঞ্চারাস জিনিসপত্র যেখানে আছে, যেখানে একটু জিনিসপত্র টাফ হবে, এরকম জায়গাগুলো এক্সপ্লোর করার চেষ্টা করি। সো আজকের মতো এইটুকুই, এই এপিসোডে এতটাই। দেখতে থাকো হিপো দ্য কাপল। থ্যাংক ইউ ভেরি মাচ। আবার দেখা হবে নতুন কোনো অ্যাডভেঞ্চার নিয়ে। হিপো ওভার অ্যান্ড আউট।